আর কতটা পথ যেতে হবে ভাই? শুনছো ও ভাই, কি যেন নাম বললে তোমার? আগে ভুবন। আমি আর একবার তার কণ্ঠস্বরে চমক পেলাম, ঠিক যেমন রেলগাড়ি থেকে নেমেই গাঁয়ের পথের মুখে পেয়েছিলাম। তোমরা তো জানো আমার জন্ম মুহূর্ত থেকে কিছু বিশেষ আশীর্বাদ আমায় ঘিরে আছে, যার ফলে কখনোই খুব বড় বিপদ হয়নি। আর আমি দিনে দিনে আত্মস্বরূপ চিনতে শিখেছি। অবশ্য ওই শেখাটুকু শুধু আমার নয়, জীব মাত্রই প্রতি মুহূর্ত শিখে চলেছে। জীবনটা তো আর কিছু নয়, শুধু একটার পর একটা শিক্ষা ধাপ অতিক্রম করে এগিয়ে চলা। আহা, সেই ঠিক আছে, আপনি চমকের কথাটা বলুন না। হ্যাঁ, বলছি। ভুবনের গলার আওয়াজ ভারী অদ্ভুত। তাকে যখন প্রথম দেখলাম তখন আকাশে ভাঙা চাঁদ। গ্রামের বাড়ি যাচ্ছি বহুদিন পর, এক জ্যাঠাইমার অসুখের খবর পেয়ে তাকে দেখতে। গণনা করে আগেই দেখেছি তার পরমায়ু আর বেশি নেই। সেদিন আবার রেলগাড়িটাও বিপত্তি বাঁধিয়েছিল। জংশন থেকে গাড়ি বদলে সবে বসেছি, এমন সময় কি যেন একটা হলো রেলগাড়িটার। স্টেশনের এদিক ওদিক হই হট্টগোল। ভাদ্র মাসের সন্ধে, গ্রামের ভিতর ঠান্ডা হাওয়া বইছে, তাতে ভেসে আসছে শেফালির গন্ধ। কিন্তু তবুও আমার ভালো লাগছে না। রেলগাড়ি থেকে নামার পর খাঁ খাঁ স্টেশন, একা একা দাঁড়িয়ে আছি। ভাবটা এমন যেন কেউ আসবে এক্ষুনি। আমার অপেক্ষা যার জন্য, যদিও যুক্তি দিয়ে ভাবলে ধারে কাছে, কিন্তু কারো নামগন্ধ নেই। দূর, দাঁড়িয়ে খালি সময় নষ্ট। কতটা হেঁটে যেতে হবে? শুনছেন, একবারটি দাঁড়ান না। কে? প্রথম চমক। ঘাড় ঘুরিয়ে দেখি একটা রোগা লম্বা লোক অল্প ঝুঁকে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় কালো দেখাচ্ছে তাকে। তাও দেখলাম তার হাতে একটা থলি ঝুলছে। সে আমায় বলল, ও বাবু, বলছি আমার একখানা কথা শুনবেন। ওনার গলায় কেমন যেন একটা কাতরতা আছে। জায়গাটা ধু ধু প্রান্তর। এ আমার গ্রামে যাওয়ার পথ, আমি জানি। এখনো কম করে ঝাড়া 2 ঘন্টা হাঁটতে হবে, তবে জনপ্রাণী দেখতে পাবো। মাঝখানে যে কত খাল বিল মাঠ পড়বে তার কোনো ঠিক নেই। এমন সময় একজন সঙ্গী পেলে ভালোই হয়। কিন্তু ওই লোকটাকে দেখে আমার অন্তর কেমন অস্থির হয়ে উঠল। ভয় নয়, অত সহজে ভয় আমার কোনো কালেই হয় না। আর একটা কিছু, সেটা ঠিক কি তা গুছিয়ে বলা যায় না। লোকটা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু আমি যেন তার কথা শুনছি 1 যোজন দূর থেকে। তাছাড়া এত নিস্তব্ধ জায়গায় সে কখন এলো? আমি তো পায়ের আওয়াজও পাইনি। তবে সে এলো কেমন করে? হঠাৎ করে আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম। কি ব্যাপার? ব্যাপারটা হলো, দুপাশেরই ঝোপঝাড়ে জোনাকি জ্বলছিল। একটা দুটো নয়, ঝাঁকে ঝাঁকে। ঝিঝি ডাকছিল পাল্লা দিয়ে। কৃষ্ণপক্ষের তৃতীয়া, চাঁদে ভাঙনে লেগেছে। তাই বাঁকা ছটা এসে পড়েছে লোকটার উপর। চোখে কি ধাঁধা লাগছে নাকি? চোখের সামনে মানুষটা, তবুও তাকে এই দেখছি, আবার দেখতে পাচ্ছি না। ভারী আশ্চর্যের। আমার মনে কেমন যেন হচ্ছে। আর থাকতে না পেরে বললাম, কে আপনি? সে বলল, আগে আমার নাম ভুবন, ভুবন মাঝি। আপনাকে এখন বড় দরকার। আমার একটা কাজ করে দিতে হবে, না হলে একটা বুড়ো মানুষ কাল সকালে আর একটা বড় মানুষের কাছে বড্ড অপমানিত হবেন।
তা বেশ, তো কাজ করে দেওয়া যাবে। আজকে আমি একটু তাড়ায় আছি। আপনি এদিকে কোথায় থাকেন? সে একটু উদাস গলায় বলল, থাকি, আর তো আমি কোথাও থাকি না। আমি তার কথা যেন বুঝতে পারলাম না। বললাম, থাকেন না মানে? সে একটু সামলে নিয়ে বলল, ও কিছু না, কিছু না, এই তো আপনার সামনেই আছে, এইটুকুই যথেষ্ট। আপনি আমার কাজটা শুধু করে দিন দয়া করে। আমার দেরি করার উপায় নেই, এক্ষুনি করে দিতে হবে। মহা মুশকিল হলো। এই রাতে এমন জায়গায় দাঁড়িয়ে আমি কি কাজ করে দিতে পারি একটা অচেনা মানুষের? মনে মনে ভাবছি, এমন সময় লোকটা সেই থলিটা উঁচিয়ে বলল, এতে কিছু টাকা আছে বুঝলেন। বাসুদেব মাঝির ছোট মেয়ে উমা, বৈশাখ মাসে বিয়ে হয়েছে তার। মাঝিরা বড় গরিব, আর বিয়াই হয়েছে সেই নিত্যানন্দ সাধুকা। তারা বিনে পাই পয়সার হিসেব ছাড়া কিচ্ছু বোঝে না। বাসুদেব জামাইকে যত টাকা নগদ দেবে বলেছিল তত দিতে পারেনি বিয়ের দিন। একটা 1000 টাকা দেওয়া এখনো বাকি। নিত্যানন্দ লোকলজ্জার খাতিরে বিয়েটা হতে দিল, কিন্তু মেয়েকে যে আর বাপের বাড়ি পাঠাবেন না যতদিন না পর্যন্ত সুদে আসলে সব দেনা শোধ হচ্ছে, সে কথা বলতেও কসুর হলো না। তা বাসুদেবের শরীরটা আজকাল বড় খারাপ, যক্ষা হয়েছে তার। আর কদিনই বা বাঁচবে? আর 2 দিন বাদেই পুজো। মা উমা কৈলাস থেকে বাপের বাড়ি আসতে পারছেন, আর বাসুদেবের মেয়ে উমা এক গ্রাম থেকে অন্য গ্রামে বাপের বাড়ি আসতে পারবে না। মরার আগে মেয়েটাকে একবার শেষ দেখে যেতে চায় বাপ, কিন্তু বেয়াই মশাই দয়া করলেন না। তাই আমি গিয়েছিলাম শহরে এক ধুরন্ধর কাবুলিওয়ালার থেকে টাকা খরচ করতে। এখন সেই টাকাটাই আপনাকে বাসুদেব মাঝির হাতে তুলে দিতে হবে। সে কি কথা? শহর থেকে এত দূর আপনি টাকা বয়ে আনলেন, আর গ্রামে এসেও সেই টাকা অন্যের হাতে পাঠাচ্ছেন নিজে না দিয়ে? কেন? আসলে ওই বাড়িতে এখন আর আমার যাওয়ার কোনো উপায় নেই। আপনি কোনো প্রশ্ন না করে আমার এই কাজটা দয়া করে করে দিন, আমার বড় উপকার হবে। বলে তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে আমার হাতে থলিটা ধরিয়ে দিল। আমি বললাম, আচ্ছা বেশ, তা না হয় দিলাম, কিন্তু বাসুদেব মাঝি কোন গ্রামে থাকে, তার বাড়ি কোথায় সেটাই তো আমি জানি না। এই রাতে কি করে আমি টাকাটা দেব তাকে? আমি আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাব, বেশি দূর নয়, ওই মাধবপুর গ্রামে ঢুকেই ওদের বাড়ি। তাই নাকি? আমি যাচ্ছি রুদ্রপুর, মধুপুর তো তার পাশেই। বেশ, চলুন তবে তাড়াতাড়ি। বলে আমি চলতে লাগলাম। সেও দেখলাম হাঁটা আরম্ভ করেছে, তবে আমার পাশাপাশি নয়, খানিক দূরত্ব রেখে পিছন পিছন আসছে। তোমাদের কি বলবো, অস্থিরতাটা জারি আছে। জ্যাঠাইমার চিন্তায় মনও ভারী, তা সত্ত্বেও আমি এগিয়ে যাচ্ছি ওই মানুষটার কথা ফেলতে না পেরে। অনেকক্ষণ হাঁটছি, আন্দাজ হলো কাছাকাছি এসেও গেছি গন্তব্যের। এমন সময় সে নিজে থেকেই কথা আরম্ভ করলো আবার। আজকাল কত রকম ফিকির হয় শহরে, কাবুলিওয়ালাগুলো মহাবদ। গাড়িতে আস্তে আস্তে শুনলুম কে একজন নাকি কাবুলিওয়ালার কাছ থেকে মোটা টাকা কর্জ করে রসিদ লিখে রেলগাড়ি চড়ে গ্রামে যাচ্ছিল। গাড়িতে অনেক ভিড় ছিল বলে সে নাকি বেঞ্চিতে বসতে পারেনি, দায়ে পড়ে দাঁড়িয়েছিল। আর সেইখানেই গন্ডগোল। চলন্ত গাড়িতে ওঠে একজন, উঠেই ঝাঁপিয়ে পড়ে সেই লোকটার ওপরে, টাকাগুলো কেড়ে নিতে চায়, কিন্তু লোকটা কিছুতেই দেবে না। শেষে মারামারি ঠেলাঠেলি, কয়েকজন এসেছিল তাদের ছাড়াতে, কিন্তু পারেনি। জানেন, গাড়ি তখন ছুটছে, হঠাৎ টাল সামলাতে না পেরে সেই দস্যুটা পড়ে যেতে বসে। আর ঠিক সেই সময় যাবার সময় হ্যাঁচকা টান দেয় সেই লোকটাকে, আর দিতেই সে এমন স্বরে কথাগুলো বলছিল যে আমি যেন ছবিগুলো দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। হঠাৎ কথা থেমে যাওয়ায় হোঁচট লাগলো পায়ে। লাগলো নাকি বাবু? হ্যাঁ, না না লাগেনি। বলছি, আর কতটা যেতে হবে? এই তো সামনে জোড়া পুকুর, তারপরেই চৌধুরীদের বাঁশ বাগান,
আর তারপরেই আরে মন্দির। কিসের মন্দির? মন্দির। ভারী অদ্ভুত ব্যাপার হলো জানো, পিছনে লোকটা 5 শব্দের একটা কথা বলছে, কিন্তু আমার কানে আসছে কেবল 3টে। গোড়ার দিকের 2টো শব্দ যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। আমি আবার বললাম, কার মন্দির বললেন? আপনি দেখে নিন না বাবু, ওই তো মন্দির। তাই বটে, এ তো মা কালীর মন্দির। দালানে হাঁড়ি কাঠ চোখে পড়ল। বাঁশ বাগানের গা ঘেঁষে জ্যোৎস্না এসে পড়েছে মন্দিরের বন্ধ দরজায়। দেখতে দেখতে মন্দির পেরিয়ে এলাম। বললাম, এবার কোন দিকে যাব? ওই তো সোজা খড়ের চালার ঘর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে চলে যান। ঘাড় ঘুরিয়ে দেখি লোকটা অনেক দূরে দাঁড়িয়ে আছে। আমি হেঁকে বললাম, অত দূরে গেলেন যে? আপনি দৌড় ঠেলে ভিতরে ঢুকে যান, ভয় নেই, ভুলো কামড়াবে না। আমার একটু কাজ আছে, আমি যাই। বলে সে হনহন করে উল্টো দিকের পথ ধরল। আমি কি করব তাই ভাবছি। এমন সময় বাঁশবাগানের মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে গেল একটা কাল পেঁচা। আর ঠিক তখনই সেই খড় চালের ঘরের দরজা যেন আপনা আপনি খুলে গেল। আমি এবার সেদিকেই গেলাম। দরজাটা পেরোতেই দেখি কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে একটা সাদা কালো রঙের কুকুর। সে ঘুমোচ্ছিল, কিন্তু বোধহয় আমার উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠে পড়ল, আর তারপরই আরম্ভ করলো গলা ছেড়ে ডাক। আমি ভাবছি একটা হুজুগে এই রাতের বেলা একজনের উঠোনে ঢুকে দাঁড়িয়ে আছি। এমন সময় কেউ যদি উল্টে পাল্টা কিছু ভেবে তেড়ে আসে তাহলে আরেক ফ্যাসাদ হবে। তা যাই হোক, আমি সদরের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই একজন কাশতে কাশতে বাড়ির ভিতর থেকে বাইরে এলেন। ময়লা ধুতি, গলায় গামছা, জীর্ণ দেহ, খুবই অসুস্থ দেখে বোঝা যায়। বয়স্ক এক ব্যক্তি। আমি কিছু বলার আগেই তিনি কাশির ভিতর থেকে কথা বললেন। কে আপনি? আমার বাড়িতে কি কি চাই? আগে আমি কলকাতা থেকে আসছি। ভুবন মাঝি বলে একজন আমায় এই থলিটা দিয়ে বললেন আপনাকে দিতে। শুনে তিনি কি যেন বলতে চাইলেন, কাশির দাপটে কথাটা চাপা পড়ে গেল। কুকুরটা এবার আমার কাছাকাছি সরে এলো। হাতে ধরা থলিটা শুকছে সে। আমায় পাশ কাটিয়ে খোলা দরজার বাইরে জ্বলতে থাকা সবুজ চোখ দুটো মেলে ঘন ঘন গড়গড় করছে। এই দেখে সেই ব্যক্তি টলমল পায়ে এগিয়ে এলেন। ভাঙা গলায় কুকুরটাকে বললেন, ভুলো ভুলো, চুপ কর, সরিয়ে আয়। আরে দেখছিস নে, ইনি সন্ন্যাসী ঠাকুর, তুই ছুঁয়ে দিস নে যেন। আয় আয়, চলে আয়, চলে আয়। আপনি ব্যস্ত হবেন না, শান্ত হন, ও আমায় কিছু করছে না। হ্যাঁ, তাই তো দেখছি। এই রাত দুপুরে ও এমন করে বাইরে কার দিকে গিয়ে চেঁচাচ্ছে ভুলো? কিছু কিছু তো বুঝতে পারছি না। আপনি আপনি কি দরকারে এসছেন বললেন না তো? আমি এবার সেই থলিটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটাই দিতে এসেছি, ভুবন মাঝি আমায় দিতে বলেছে। বাসুদেব মাঝি থলিটা হাতে নিয়ে বিস্ময় আমায় খানিকক্ষণ দেখলেন। তারপর বললেন, ভুবন ভুবন থলিটা আপনাকে দিতে বলেছে? নিজে নিজে কেন এলো না? তার একটু কাজ আছে, সময় লাগবে, তাই আমার হাতেই দিল। আপনি এটা রাখুন, আমি এখন আসি। বলে তাড়াতাড়ি তার সামনে থেকে চলে আসার জন্য আমি ব্যস্ত হয়ে উঠেছি। ভুলো তখনও ডাক থামায় না। বাসুদেব মাঝি আমায় বললেন,
কিন্তু আপনি কে? নামটা বলে যাচ্ছেন না। ভুবন এলে তাকে আপনার কথা কি বলবো? যদিও আমি জানতাম আমার কথা তিনি যাকে বলতে চান তাকে বলার সুযোগ, তবুও ঘুরে দাঁড়িয়ে আমার নামটা বললাম। আমার নাম তারানাথ চক্রবর্তী। ও চক্রবর্তী, তবে তো আপনি বাউন। এই দেখো দেখো কাণ্ড, আমরা তো মাঝি, ঘর বই এলেন, অথচ আমি কিছুই আপ্যায়ন করতে পারলুম না। তা এইদিকে কি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে? তা থাকে, রুদ্রপুরে আমার আদি বাড়ি। বাবা মা নেই, তবে জ্ঞাতি গোষ্ঠী সবাই থাকে সেখানেই। হো 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 হো, বাহ বাহ, তবে তো ভালোই হলো। কাল পরশুর মধ্যেই আমার মেয়ে আসবে, তারে আনতে যাব। তা বাবা, আপনি এখানে কটা দিন থাকবেন নাকি? বৃদ্ধের আতিথেয়তায় আমার মন নরম হয়ে গেল, বড় মমতা হলো তার জন্য। মেয়েকে শ্বশুর বাড়ি থেকে এনে কদিন নিজের কাছে রাখবেন, অসুখের সময় এটুকুই তার সাধ। অথচ কপালে যে কার কি লেখা থাকে ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। কি হলো, কিছু বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, থাকবো। তাহলে তার মধ্যে একদিন এখানে আসবেন, কিন্তু দয়া করে। অন্য সেবা দিতে পারবো নি, একটু ফল মিষ্টি গ্রহণ করবেন। উত্তরে আমি সত্যি মিথ্যে কিছুই না বলে তাকে একটা অন্য প্রশ্ন করলাম। আচ্ছা, আপনাদের গোত্র কি? কাশ্যপ গোত্র। বেশ, আমি এখন আসি, কেমন? বড় দেরি হয়ে যাচ্ছে। বলেই ওনাকে আর একটা কথাও বলতে না দিয়ে ভুলোকে পাশ কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাড়িটার ভিতর থেকে। রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছি, মন্দির, বাঁশবাগান, জোড়া পুকুর সব ফেলে। বুকের ভিতর যেন সময়ের কাঁটা ঘুরছে আর ঢং ঢং করে ঘন্টা পড়ছে বারবার। ঠিক এই মুহূর্তে কি যেন একটা ঘটে যাচ্ছে কোথাও। জ্যাঠাইমা, মনের ভিতর যেন তার গলা শুনতে পেলাম হঠাৎ। তারানাথ, তারানাথ, আর কত দেরি করবি বাছা? বুড়িটা যে আর পারল না। বলেই মৃদু হেসে মিলিয়ে গেল গলাটা। আমি এবার রাতের নির্জন পথ দৌড়ে পেরোতে শুরু করলাম। আমাদের গাঁয়ের সীমানায় যখন প্রায় পৌঁছে গেছি, ঠিক তখনই জানি না কোনখান থেকে কেঁদে উঠল এক পাল শিয়াল। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। এখনো আধা ঘন্টা পথ বাকি, আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। এ যে কেমন টান তা তোমরা বললেও বুঝবে না। একটা মানুষের সঙ্গে চিরকালের মতো দেখা সাক্ষাৎ ঘুচে যাবে, তার আগে একবার কাছে গিয়ে দাঁড়ানো। মনটা বড্ড ছটফট করতে লাগলো এবার। ঠিক এই সময় থেকে আমার আর একটা অনুভূতি হওয়া শুরু হলো। সেটা কি? পিছনে কে যেন হেঁটে আসছে আমার সঙ্গ নিয়ে। ছোটা থামিয়ে একবার পিছন ফিরে দেখলাম, না, কেউ নেই। আবার ছুটছি, আবার সেই একই অনুভূতি। কিন্তু এবার আর আমি থামলাম না। এবার ছুটতে ছুটতে একেবারে আমাদের বাড়ির খোলা দরজায়। কিন্তু দরজায় এ কি দৃশ্য! কি দেখলেন আপনি? দেখলাম জ্যাঠাইমার পাকা চুলে বাঁধা বিশাল খোঁপা, সিঁথি ভরা লাল সিঁদুর, চওড়া আলতা পরে গরদের শাড়ি পরনে, হাসি মুখে দরজা আগলে দাঁড়িয়ে। আমি তাকে ওভাবে দেখে বলে উঠলাম, জ্যাঠাইমা, আপনি? জ্যাঠাইমা কোনো কথা বললেন না। হেসে এক হাত তুলে ইশারায় আমায় পথ ছেড়ে দিতে বললেন। আমি একটু সরে যেতেই জ্যাঠাইমা এগিয়ে গেলেন। বললে বিশ্বাস করবে না,
চিরকাল তার কাছে গেলে যে গন্ধটা পেতাম, সেই গন্ধটা স্পষ্ট টের পেলাম। একটা তিলের তেলের গন্ধ। জ্যাঠাইমা ওই তেল মাথায় মাখতেন। ওই মুহূর্তে আমি যেন কেমন হয়ে গেলাম। মনে হলো জ্যাঠাইমার এই এগিয়ে যাওয়াটা যেন আমাকে চিরদিনের মতো পিছনে ফেলে যাওয়া। আমি তাকে যেতে না দেওয়ার জন্য সামনে ঘুরে ছুটে গেলাম। হাতের নাগালে জ্যাঠাইমা, এবার তাকে ধরবো, কিন্তু ঠিক তখনই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনাটা। কি ঘটনা? কোথা থেকে জানি না কাঁচা ঘুম ভেঙে উঠে কারো তাড়া খেয়ে ওদিক দিয়েই ছুটে পালাচ্ছিল একটা সাদা ধপধপে বিড়াল। জ্যাঠাইমা যেখানে ছিলেন তার ঠিক সামনে লক্ষ্য করলাম আমার খানিক আগে ফেলে আসা পথের আলাপি ভুবন মাঝিকে। তারা দুজনে মুখোমুখি। আমি এক মুহূর্ত স্থির। আর তার মধ্যেই গতিমান বিড়ালটা একবার ভীষণ ডাক ডেকে দুজনকে ভেদ করে চলে গেল। কিন্তু কি করে, মানে? আমি বিস্ময়ে নির্বাক হয়ে পড়েছি। হঠাৎ কানে এলো বড় পিসেমশাইয়ের গলা। কে ও? তারানাথ নাকি? তা ওখানে দাঁড়িয়ে আছো কেন? সেই এলে একটু আগে আসবে তো। আমি স্বাভাবিক হয়ে পিসেমশাইয়ের কাছে গেলাম। এবার বললাম, ওদিকে কি? বড় বৌঠান চলে গেলেন এই আধ ঘন্টা হলো। সেই সময় মাথা ঠিক ছিল না, তবে তোমার নাম অনেকবার বলেছেন। সব কি তৈরি? হ্যাঁ, খিড়কি বাগানে বাঁশ কেটে মাচা বাঁধা হচ্ছে। গায়নের দল এলো বলে। তুমি যাও, ভেতরে যাও। বলেই পিসেমশাই সরে দাঁড়ালেন। আমি পায়ে পায়ে ভিতর বাড়ি গেলাম। জ্যাঠাইমাকে দাওয়ায় রাখা হয়েছে। তাকে ঘিরে মেয়ে বউদের কান্না। জ্যাঠামশাই এক পাশে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখছেন চারদিকে। আমি সবাইকে পেরিয়ে জ্যাঠাইমার পা ছুঁয়ে শেষ প্রণাম করলাম। তারপর বেরিয়ে এলাম বাড়ির বাইরে। অনেকেই অনেক কথা বলছিল। বাড়ির বড় ছেলে, চিরকাল সৃষ্টি ছাড়া, এখন কোথায় কাছাকাছি থাকবে, সব দিক সামলাবে তা নয়, সেই পালাই পালাই ভাব। কিন্তু আমি কোনো কথা কানে নেইনি। কাছাকাছি থাকা মানে যে গাদাগাদি করে থাকা, এ আমি বিশ্বাস করি না। তাছাড়া জ্যাঠাইমাকে ওইভাবে দেখতেও পারছিলাম না। তাই বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। সময় হতে হরিধ্বনি দিয়ে শ্মশান যাত্রা আরম্ভ হলো। সেসব পাট মিটল যখন, তখন প্রায় ভোর। সারা রাত জেগে খুবই ক্লান্ত, কিন্তু তবুও সবার পীড়াপিড়ি সত্ত্বেও বাড়িতে থাকলাম না। প্রথম গাড়ি ধরে কলকাতায় ফিরব বলে স্টেশনের পথে রওনা দিলাম। অবশ্য আমায় একা ছাড়ল না। সম্পর্কে ভাইপো হয় বিশু, সে এলো সঙ্গে। স্টেশনে যখন পৌঁছেছি তখন শিশির ঝরছে। এমন একটা সুগন্ধ এই সময় পাওয়া যায় যার ছদ্মনাম শারদিয়া। তন্ময় হয়ে সদ্য ওঠা সূর্যটাকে দেখছি। এমন সময় ওরে ভুবন, বাপ, আমার তুই কেন টাকা আনতে শহরে গেলি বাপ? আজ যে ফিরলি নে রে। রেলবাবু কি খবর আনলো? আমি তোকে গিয়ে কি দেখবো ভুবন, কি দেখবো তোকে? গলাটা পেয়েই ঘুরে দেখি বাসুদেব মাঝি। দুপাশে দুজন রেল কর্মচারী আর একজন গ্রামবাসী। বাসুদেব কাঁদতে কাঁদতে কথার মধ্যে কাশছেন, আর তার সঙ্গী গ্রামবাসীটি তাকে শান্ত করতে করতে বলছেন, কেঁদো না বাসুদেব, দাদাবাবুরা একটা খবর এনেছেন।
তা তো ঠিক নাও হতে পারে। ঠিক না হলে ভুবনের নাম ঠিকানা সই করা কাবলিওয়ালার রেখা রসিদটা গেল কি করে? আর আর কাল রাতে সেই যে বামুন ঠাকুর এলো, অত টাকা দিয়ে গেল, ঠিক ভুবনের কথা বললেন কি করে? কে বামুন ঠাকুর? আপনি কার কথা বলছেন? লাল লাল কাপড় পরা বামুন ঠাকুর, রুদ্রপুরে বাড়ি। সে কি করে ভুবনের থলিটা পেল? ও থলি তো আমার উমার সেলাই করা, আমি চিনি, খুব চিনি। ও ভুবন রে, সেই বামুনকে পেলে তোর কথা তারে শুধতো, কিন্তু এখন তারে কোথায় পাই রে, কোথায় পাই? রুদ্রপুরের রক্তাম্বরধারী ব্রাহ্মণ শুনেই বিশু আমার দিকে দেখছে। আমি গুটি গুটি সরে গেলাম সেখান থেকে। একটু পরেই গাড়ি এলো কয়লার ধোঁয়া সরিয়ে। ইচ্ছে করেই পিছন দিকের কামরায় উঠলাম। বাসুদেব মাঝিরা গোড়ার দিকে উঠে গেছেন, হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর জংশনে গাড়ি বদলের সময় সাবধানে থাকতে হলো। তারপর ফিরে এলাম মটলেনে। তারপর কি হলো? আমাদের অশৌচ পর্ব মেটার পর যখন চারিও একটু বড় হয়েছে, তখন তোমাদের বৌঠানকে কদিনের জন্য তার বাপের বাড়িতে রেখে আমি রওনা দিলাম গয়াধামের উদ্দেশ্যে। হঠাৎ গয়া কেন? দুজনের নামে পিণ্ডদান করতে। দুজনকে? দুজন মানে কে কে? জ্যাঠাইমা আর ভুবন মাঝি। কিন্তু ভুবন মাঝির নামে যে পিণ্ডদান করবেনই বা কেন? না মানে কেউ তো আপনাকে বলেনি না কাজটা করতে। কে বলল বলেনি? ওই ইঙ্গিতটায় তো সব কথা বলে গেল। কোন ইঙ্গিত? জ্যাঠাইমা আর ভুবন মাঝির ছায়া ভেদ করে যে বিড়ালটা চলে গেল, তার মানে কি? তার মানে দুটি পরলোকগত আত্মা ঊর্ধ্বলোকে গমন করতে চায়, আর আমার দায়িত্ব তাদের সেই যাত্রা সুগম করা। কিন্তু ভুবন মাঝি কিসে মরল সেটা তো ঠিক বুঝতে পারছি না। কেন, কাবুলিওয়ালার পাঠানো দস্যুর টানাটানিতে সেই যে লোকটা রেলগাড়ির চাকার তলায় পড়ল, তার কথা মনে নেই? তার মানে? মানে রেলে কাটা পড়ে অপঘাতে মারা যাওয়া। ভুবন মাঝি 1000 টাকার থলি নিয়ে একটা মানুষ খুঁজছিল, যার হাত দিয়ে সে বাবার কাছে টাকাটা পাঠাবে। আর ঘটনাচক্রে আমি হয়েছি সেই মানুষ। তবে আমার মনে হয় সে নিজেও কাজটা করতে পারত, কারণ ছায়া দেহ তো সে ধরেছিল, কিন্তু বাড়ির উঠোনে ভুলো ছিল বলে সে যেতে পারেনি। ভুলোর মতো জীবেরা প্রেতাত্মাদের দেখতে পায়, তাই ভুবন মাঝি যেতে পারেনি। পিণ্ডদান করার জন্যই আমি বাসুদেবের কাছ থেকে তাদের গোত্র জেনে এসেছিলাম, কারণ ততক্ষণে ভুবন মাঝির আসল পরিচয় আমার বোঝা হয়ে গেছিল। ঠাকুরমশাইয়ের কথায় আমাদের কথা হারিয়ে গেল। আজ সন্ধ্যায় কিশোরী আর আমি এসেছিলাম প্রতিবারের মতো। গলির ভিতর রাস্তায় খই পড়ে থাকতে দেখে ঠাকুরমশাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করলাম, আজ এই পাড়ায় কেউ মারা গেছে নাকি? হ্যাঁ, আরেকজন এপার থেকে ওপারে চলে গেল। পাড় বলতে? একটা পাসিংশ ধরিয়ে নারকেলের মালা কাছে টানতে টানতে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, পার বই আর কি, মৃত্যু পার। একবার আমার সঙ্গে দেখা হয়েছিল এক মৃত্যু পারের যাত্রীর। তা কিরকম? বলছি, আগে চারিকে ডাকি, মুখে কিছু দিয়ে নাও, না হলে আমি বলতে আরম্ভ করলে তোমরা মাঝে মাঝে ফুট কাটবে কি করে খালি পেটে। হ্যাঁ নিশ্চয়ই, আগামীকাল বিশ্বকর্মা পুজো। সম্ভবত গলির মুখের সব খাবারের দোকানগুলো দোকানদারি জোট বেঁধে পুজোর তোড়জোড় করছে। আগে জানলে আসার সময় অন্য কোনো দোকান থেকে তেলে ভাজা কিনে আনতাম। সত্যিই তাই, সিগারেটটা কেনা ছিল, কিন্তু সাথে কোনো খাবার জিনিস না নিয়ে খালি হাতে
ঠাকুর মশাইয়ের ঘরে ঢুকতে মন চায় না। মানুষটা খেতে ভালোবাসেন, তাছাড়া শুকনো মুখে কি গল্প হয়? চারিমা, কাকা বাবুরা এসেছেন, চা জল খাবারে নিয়ে আয়। একটু পরে রেকাবিতে করে ভাজা নিমকি, তিল নারকেলের নাড়ু, সঙ্গে গরম চায়ের পেয়ালা নিয়ে চারি ঢুকলো ঘরে। আর তারপরই ঠাকুর মশাইয়ের অভিজ্ঞতার ঝুলি খুলল। গল্পের শেষে আমি আর কিশোরী উঠে পড়ে বললাম, আজ তবে আসি ঠাকুর মশাই, সন্ধে গড়িয়ে গেছে। আপনার অভিজ্ঞতা নিয়ে বই লেখা উচিত। ভাগ্যে থাকলে হয়তো কোনোদিন কেউ লিখবে। আপনার কপাল তো কোটিতে এক, ওখানে কি আছে আর কি নেই তা আপনি বা জানেন না, আর আমরাও জানি না। সে কথা এখন বরং থাক, আমরা আসি। ঠিক কথা, আপনার মতো চরিত্র পৃথিবীতে আজীবন থেকে যাবে। সাধারণ জন্ম মৃত্যু তার উপর ছাপ ফেলতে পারবে না, এ আমাদের বিশ্বাস। খুব হয়েছে, এবার রওনা দাও। আমায় কেউ মনে রাখলে সে তোমাদেরও মনে রাখবে। কথকের কথা বলে তৃপ্তি হয় তখনই যখন যোগ্য শ্রোতা পায় সে, আর তোমরা হলে আমার দুই যোগ্য শ্রোতা। আমরা আমাদের প্রশংসায় একটু আপ্লুত হয়েছি কি হইনি, এমন সময় বাইরে মেঘ গর্জে উঠল। কিশোরীটা অমনি তাড়াতাড়ি দরজা খুলে বেরোতে বেরোতে বলল, ঠাকুরমশাই, আমাদের যোগ্যতা না হয় পরে বিচার হবে, এখন হুড়মুড়িয়ে এলে অসময় ভিজে বিছানায় পড়ব। দাঁড়িয়ে আছে কেন বিভূতি? আরে চলো, বৃষ্টি নামবে তো। হ্যাঁ, এই যাই বলে তাড়াতাড়ি গলিতে নেমে ট্রাম ধরার উদ্দেশ্যে জোরে হাঁটতে লাগলাম। বিদ্যুৎ ঝলসে ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এরই মধ্যে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।